সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে গ্রেপ্তার কিংবা আইনের আওতায় আনার দাবিকে আমলে নিচ্ছে না সরকার। রবিবার সচিবালয়ে এমনটাই জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের পুরো সময় ও পরে মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছ থেকে নির্বাচিত সরকার পূর্ণ সহযোগিতা পেয়েছে, আর আইন অনুযায়ী সদ্য সাবেক রাষ্ট্রপতি সব সুযোগ সুবিধা ও নিরাপত্তা পাবেন বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। শারমিন নীরার রিপোর্ট। রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগের একদিন পর বঙ্গভবন ছেড়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। এদিন দুপুরের দিকে তার প্রোটোকলে থাকা গাড়িগুলো সেখান থেকে বের হতে দেখা যায়। সচিবালয়ে রাষ্ট্রপতি ইস্যুতে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি জানান, আইন অনুযায়ী সব ধরনের সুযোগ সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি। সাবেক রাষ্ট্রপতি হিসাবে তিনি আইন অনুযায়ী যা সুযোগ পাবেন সেটা অবশ্যই পাবেন, এবং তার প্রোটেকশনের জন্য SSF PGR সহ এটা 6 মাসের একটা বিধান আছে, সেটা 6 মাসের তিনি তাদের সুযোগ পাবেন, মানে প্রোটেকশনের সুযোগ পাবেন। এছাড়া পুলিশ এবং আমাদের অন্যান্য সংস্থার পক্ষ থেকে তার নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হবে। বিভিন্ন দল ও সংগঠন সাবেক রাষ্ট্রপতির শাস্তি দাবি করছে। এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ নেই। সংবিধান অনুযায়ী আগামী 6 মাস তিনি নিরাপত্তা সহ বিশেষ সুবিধা পাবেন। বর্তমান রাজনৈতিক সরকারের এই প্রায় 5-6 মাস এই সময় তিনি সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছেন এবং বিধিবিধান অনুযায়ী করেছেন। আমরা মাননীয় রাষ্ট্রপতির সহযোগিতা পেয়েছি। এখন সেই সময়টায় সংবিধান অনুসারে তিনি প্রিভিলেজড এবং ইমিউনিটি আছে তার, ফৌজদারি অপরাধ ইত্যাদির বিষয়ে কোনো আদালতে মামলা করা যায় না। এর বহির্ভূত কোনো সময়ে যদি কোনো বক্তব্য কেউ দিয়ে থাকে, সেটা তাদের স্বাধীনতা আছে, দিতে পারবেন। তবে আমরা আমলে নেওয়ার মতো কোনো বিষয় এখানে দেখিনি। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, সদ্য বিদায়ী রাষ্ট্রপতি অন্তর্বর্তী ও বর্তমান সরকারকে অনেক সহযোগিতা করেছেন। আর এক প্রশ্নের জবাবে বলেন, ফোন আলাপের জন্য লন্ডনে যাবার দরকার নেই। এরকম একটা নিউজ দিল, তার কাছে কি তথ্য প্রমাণ আছে তাকে জিজ্ঞেস করতে হয়। আমাদের কাছে সেরকম কোনো তথ্য নেই। আর কথা বলার জন্য লন্ডন যেতে হয় নাকি? আজকালকার ইন্টারনেটের দুনিয়ায় লন্ডন যেয়ে কারোর সাথে কথা বলতে হয় না, তো এটা আমার কাছে অলিক মনে হয়। কথা বলতে চাইলে তো এখান থেকেও বলা যায়। এদিকে 24 জুলাই মতিঝিলে মেট্রো রেলের নিচে বোমা উদ্ধারের ঘটনা তদন্ত চলছে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আর সাবেক IGP বেনজির আহমেদকে দুবাই থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়া অব্যাহত আছে বলেও জানান তিনি। আপনারা জানেন যে আমরা জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। শারমিন নীরা, 71, ঢাকা। এর আগে সকালে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আনুষ্ঠানিক কর্মদিবস শুরু করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজউদ্দিন আহমদ। সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর দুপুরে শেরেবাংলা নগরের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত ও গণতন্ত্র সুসংহত রাখার বার্তা দেন রণাঙ্গনে অসামান্য বীরত্ব দেখিয়ে বীর বিক্রম খেতাব পাওয়া এই রাষ্ট্রপতি। আরো জানাচ্ছেন মোহাম্মদ হোসাইন। ৭১-এর রণাঙ্গনের একজন সাহসী যোদ্ধা, স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন। সেই মুক্তিযোদ্ধায় আজ রাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। দায়িত্ব গ্রহণের পর প্রথম রাষ্ট্রীয় কর্মসূচি। সকাল 11টায় মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে আসেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন বীর মুক্তিযোদ্ধা হাফিজউদ্দিন আহমদ। এই সময় বেজে ওঠে বিয়োগলের করুণ সুর, আর নীরবতায় যেন ফিরে আসে ৭১-এর আত্মত্যাগের স্মৃতি। এই সময় 3 বাহিনীর পক্ষ থেকে তাকে দেয়া হয় গার্ড অব অনার। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। স্বাধীনতার জন্য যাদের মহান আত্মত্যাগে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্ম, একটি মানচিত্র, একটি পতাকা পেল এই জাতি, সেই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের আনুষ্ঠানিক যাত্রা শুরু করলেন বীর মুক্তিযোদ্ধা হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। সেই সাথে বার্তা দিলেন মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার এবং গণতন্ত্রকে সুসংহত করার।
এরপর দুপুর 12:30টায় রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন সদ্য সাবেক জাতীয় সংসদের স্পিকার। মোহাম্মদ হোসাইন, ৭১, ঢাকা। সাংবিধানিকভাবে নির্ধারিত সময়ের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। রবিবার দুপুরে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে ১১১০ জন নবীন আইনজীবীর দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এছাড়াও সদ্য বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে জনদাবির বিষয়ে আইনমন্ত্রী বলেছেন সবকিছু যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়াও জুলাই বিষয়ক মামলাগুলোকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার পাশাপাশি হয়রানিমূলক মামলার সংখ্যা কমানোর জন্য ব্যবস্থা নেবে সরকার। ১২৩-এর ২ অনুচ্ছেদ অনুসারে ৯০ দিনের মধ্যে হওয়ার কথা, যেদিন পদত্যাগ করেছেন ওই দিন থেকে। সেটা একটা বিষয়, সেটা সাংবিধানিকভাবেই সেটেল। আর আপনারা দ্বিতীয় যে প্রশ্নটা করলেন, ওনার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া না নেওয়া, আমাদের সরকার সব কিছু যাচাই বাছাই করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নেবেন। কক্সবাজারের সাবেক কাউন্সিলর একরামুল হক হত্যা মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সেনা কর্মকর্তা সহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা রুহুল আমিন রাজন ও আশিকুর রহমান সৈকত একরামুল হককে সরাসরি গুলি করে বলে দাবি করেন চিফ প্রসিকিউটর। এদিকে জুলাই আন্দোলনে সাভারে এপিসি থেকে ফেলে ইয়ামিন হত্যায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ১৯ জনের বিরুদ্ধেও অভিযোগ আমলে নিয়েছে একই ট্রাইব্যুনাল। সিফাত ফারুকের প্রতিবেদন। ২০১৮ সালের ২৬শে মে র্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন টেকনাফের কাউন্সিলর একরামুল হক। তবে তৎকালীন সময়ে একরামের মৃত্যুর আগে স্ত্রী ও মেয়ের সাথে হওয়া কয়েকটি অডিও রেকর্ড গণমাধ্যমে প্রকাশ হয়। পরিবারের দাবি, তাকে আগে আটক করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। তখন ব্যাপক সমালোচনার জন্ম দেয় ঘটনাটি। জুলাই গণঅভ্যুত্থানের পর এই ঘটনায় বিচারের দাবি করে পরিবার। পরে বিষয়টি তদন্ত শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এ মামলায় শেখ হাসিনা সহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল ২। শেখ হাসিনা সহ ৮ পলাতকদের বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। এই মামলার মধ্যে প্রত্যক্ষদর্শী সাক্ষী সহ বিভিন্ন সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, এগুলোর ভিত্তিতে শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল, উবায়দুল কাদের, আব্দুর রহমান বদি, সেখানকার একজন কুখ্যাত, আমরা সংসদ সদস্য বলতে লজ্জাবোধ করছি। একই ট্রাইব্যুনালে জুলাই আন্দোলনের সময় সাভারে এপিসি থেকে ফেলে দেয়া আসহাবুল ইয়ামিন হত্যায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। পলাতক ১৩ আসামির বিরুদ্ধে জারি করা হয় গ্রেপ্তারি পরোয়ানা। আসহাবুল ইয়ামিন, আপনারা সকলে তার নাম জানেন, যাকে একটা এপিসিতে গুলি করে উপর থেকে ফেলে দেওয়া হয়েছিল, এবং এই আসামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়েছেন এবং আমাদের প্রেয়ার অনুযায়ী যারা ইতিমধ্যে গ্রেফতার আছে তাদেরকে এই মামলায় সনেরেস্ট করেছেন। যারা পলাতক আছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দিয়েছেন। এদিকে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যা, ষড়যন্ত্র ও উস্কানির মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন সাংবাদিক আশরাফ কায়সার। আংশিক সাক্ষীর সাক্ষ্য দিয়ে তিনি এইগুলো প্রকাশ করেছেন, তার সাক্ষী অবশিষ্ট আছে। সিফাত ফারুকি, ৭১, ঢাকা। সেনাবাহিনীতে পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠে কর্মকর্তাদের পেশাগত দক্ষতাকে গুরুত্ব দিতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলা, সততা, বিশ্বস্ততা, আনুগত্য এবং সর্বোপরি দায়িত্ব পালনের উপযুক্ততাও বিবেচনায় নিতে হবে। আজ সেনা সদর দফতরে সেনা সদর নির্বাচনী পর্ষদ ২০২৬-এর উদ্বোধন করে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখা এবং দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
দেশের প্রয়োজনে সেনা সদস্যদের এই ত্যাগ এবং অবদানের জন্য সেনাপ্রধান সহ সেনাবাহিনীর সব সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। সেনা সদর নির্বাচনী পর্ষদের প্রথম পর্বে সেনাবাহিনীর কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল এবং লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল পদে পদোন্নতির জন্য যোগ্য কর্মকর্তাদের বিবেচনা করা হবে। এর আগে সকালে সেনা সদরে পৌঁছলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান এবং চিফ অফ জেনারেল স্টাফ। অনুষ্ঠানে উপস্থিত হয়ে নির্বাচনী পর্ষদের উদ্বোধন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান সেনাপ্রধান। শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি নির্ভর ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে তিনি বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে দক্ষ কৃষিবিদ তৈরির বিকল্প নেই। সবুজ মাহমুদের প্রতিবেদন। রোববার সকালে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে স্নাতক শ্রেণীর ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। রপ্তানির সাথে কানেক্টেড করা হয়েছে, সেটিকে ধারণ করেই কিন্তু অনুষ্ঠানে বিশেষ অতিথি প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেন, মেধার মূল্যায়ন এবং বৈষম্যহীন বাংলাদেশ গঠনে কৃষিবিদদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গণতান্ত্রিক এই নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনা এসে প্রথম যে ক্যাবিনেট মিটিং হয়েছিল এক সপ্তাহের ভিতর, সেখানে কিন্তু নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের সকল কৃষকদের জন্য 10,000 টাকা পর্যন্ত সুদসহ কৃষি ঋণ মকুফ করা হয়েছে, যেটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত হয়েছে। একই সাথে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক কার্ড দেশ জুড়ে বাস্তবায়ন করা শুরু হয়েছে। এ সময় প্রধান অতিথি স্থানীয় সরকার মন্ত্রী বলেন, দেশের প্রায় 20 কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কৃষিখাত আরও আধুনিক এবং প্রযুক্তি নির্ভর করতে হবে। তিনি আক্ষেপ করে বলেন, কৃষিতে পড়াশোনা করলেও এই খাতে অনেকে থাকেন না। আমি দেখেছি কৃষির উপর যারা পড়াশোনা করেন তারা অনেকে কিন্তু কৃষি লাইনে থাকেন না। বিসিএস দেন, বিসিএস দিয়ে আপনার চলে যান, কেউ আপনার পুলিশ অফিসার হন, কেউ ডিসি হন, অনেকে আপনার অন্যান্য লাইনে চলে যান। এই 20 কোটি মানুষের খাদ্য নিরাপত্তার যে চ্যালেঞ্জ, ফুড সিকিউরিটি যে চ্যালেঞ্জ, সেটা মোকাবেলা করা একটা বড় ব্যাপার। এবং আপনার একই সঙ্গে আবার এই কৃষিতে উদ্বৃত্ত সৃষ্টি করে তার থেকে আপনার বাইরে থেকে কিছু অর্থ উপার্জনের ব্যাপারটা এর মধ্যে রয়েছে। মন্ত্রী আরও বলেন, তরুণ প্রজন্মের অংশগ্রহণে দেশে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। জেনজি যারা তরুণ শিক্ষার্থী, তারা যে একটা অসাধারণ কাজ করতে পেরেছে, যে একটা জগদ্দল পাথর ফ্যাসিস্ট হাসিনাকে তারা তাদের আন্দোলনের মধ্য দিয়ে সরাতে পেরেছে। এই সুযোগটাকে আমরা নেই, এটাকে আমরা যেন হেলায় নষ্ট না করি, এটাকে যেন আবার একটা অন্ধকারের মধ্যে ঠেলে না দিই, বরঞ্চ আলোর দিকে ঠেলে নিয়ে যাই। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের 2 সিন্ডিকেট সদস্য, মাদারীপুর 3 আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন এবং সংরক্ষিত আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম নবীন শিক্ষার্থীদের স্বাগত জানান। পরিশ্রম করে অবদান রেখেছেন তারা হলেন আপনারা যারা কৃষিবিদ এখানে আছেন। শিক্ষা, গবেষণা এবং প্রযুক্তি নির্ভর কৃষি সমন্বয়েই ভবিষ্যতের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে, এমন প্রত্যাশার মধ্য দিয়ে শেষ হয় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান। আমাদের দেশে চাষাকে যখন আমরা সবুজ মাহমুদ, 71, ঢাকা। দীর্ঘদিন ধরে চাহিদার চেয়ে গ্যাসের যোগান কম, তাই নতুন শিল্পে সংযোগ বন্ধ রেখেছে সরকার। এতে বিপাকে পড়েছেন বিনিয়োগকারীরা। শুধু তাই নয়, এলএনজি সরবরাহ ব্যাহত হওয়ায় ধস নেমেছে পুরনো কারখানাগুলোতেও, যা এতদিন চলছিল খুঁড়িয়ে খুঁড়িয়ে। উদ্যোক্তারা বলছেন, সরকারি সংস্থাগুলোর দূরদর্শিতার অভাবে বিপদে বিনিয়োগকারীরা। এই সংকট নিরসনে বড় পদক্ষেপ নিতে হবে সরকারকেই। বিস্তারিত রাকিব হোসেনের রিপোর্টে ছবি তুলেছেন মিরাজ সুমন। 5 দশকে দেশের শিল্পায়ন বিস্তৃত হওয়ার পেছনে বড় ভূমিকা ছিল জ্বালানি সরবরাহ, বিশেষ করে নামমাত্র মূল্যে দেশীয় প্রাকৃতিক গ্যাস। কিন্তু বেশ কয়েক বছর ধরে সেখানে তৈরি হয়েছে বড় সংকট। বর্তমানে দেশীয় কূপগুলো থেকে প্রতিদিন গ্যাস মিলছে 170 কোটি ঘনফুটের মতো, আর আমদানি সক্ষমতা আরও 100 কোটি ঘনফুট। অর্থাৎ সব মিলিয়ে যোগান পাওয়ার কথা সর্বোচ্চ 270 কোটি, যা সার্বিক চাহিদার চেয়ে অন্তত 30% কম। ফলে বছর জুড়েই কম বেশি সংকটে থাকতে হয় গ্রাহকদের। বাংলাদেশে এই গ্যাস সংকটটা একটা বড় সংকট, এবং আজকে যে ইনভেস্টমেন্ট নেই,
কারণ কি? ওই কারণ কিন্তু অন্যতম কারণ এইটা। সংকটের কারণে দীর্ঘদিন ধরে বাসাবাড়ি ও সিএনজি পাম্পে নতুন সংযোগ বন্ধ রেখেছে সরকার। পাওয়া যাচ্ছে না শিল্প কারখানায়ও। এতে বিপাকে পড়েছেন কয়েকশো নতুন বিনিয়োগকারী। বিটিএম এর সাবেক এই পরিচালক বলছেন, প্রতিশ্রুতির সঙ্গে বাস্তবতার মিল না থাকায় বিপাকে পড়তে হচ্ছে। এক্সিস্টিং চাহিদার পরে আমার অ্যাডেড চাহিদা আরও কত হবে, কারণ যাকে আপনি নতুন কানেকশন দিয়েছেন, তাহলে দুটো যোগ করে তার টোটাল কতটুক জ্বালানি তার দরকার, সেটা কি এই হিসাব কি ওনাদের কাছে ছিল? না ছিল। কিন্তু ওইটা থাকার পরে যদি আমি তার পরবর্তীর পদক্ষেপটা না নেই, তাহলে এটা দায়ভার একজন বিনিয়োগকারী কেন নেবেন? এটা কোনো দেশেই তো এটা নিতে পারেন না, আমি কেন নিতে যাব? চাহিদার চেয়ে গ্যাস সরবরাহ কম থাকায় এমনিতেই সক্ষমতার পুরোটা কাজে লাগাতে পারছিল না পুরনো শিল্প প্রতিষ্ঠানগুলো। কিন্তু সম্প্রতি এলএনজি সরবরাহ ব্যাহত হওয়ায় একরকম ধস নেমেছে শিল্পপণ্য উৎপাদনে, যা বড় ধরনের দুশ্চিন্তায় ফেলেছে উদ্যোক্তাদের। আমি এফিসিয়েন্সি নিশ্চিত করতে পারবো, যাতে কম জ্বালানি খরচ করে আমি বেশি প্রোডাকশন করতে পারি, এইটা একজন ইনভেস্টরের কাজ। কিন্তু জ্বালানির সরবরাহটা নিশ্চিত করা তো আমার কাজ না। প্রতিদিন ব্যাংকের ইন্টারেস্ট বাড়ছে, ওনার পক্ষে কিন্তু সাস্টেন করা কোনোভাবেই সম্ভব না। এই ফ্যাক্টরিগুলোকে সাস্টেন করাতে হলে সরকারকে এগিয়ে আসতে হবে। গ্যাস সংকট কমাতে নতুন আমদানি অবকাঠামো নির্মাণে সক্রিয় জ্বালানি বিভাগ। একই সঙ্গে জোর দেওয়া হচ্ছে স্থানীয় অনুসন্ধানে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু প্রতিশ্রুতি নয়, পরিকল্পিতভাবে কার্যকর পদক্ষেপ নিতে হবে সরকারকে। আমাদের নেক্সট 12 বা 24 বছরে একটা ইম্পোর্টের ডিমান্ড থেকে যাবে, এলএনজি ইম্পোর্টের, এবং তার জন্য একটা রোবাস্ট, সেফ, এফিশিয়েন্ট, মোর ইকোনমিক গ্যাসিফিকেশন সিস্টেম দরকার। এবং এই কারণে আমরা ল্যান্ড বেসড গ্যাসিফিকেশনের দিকে অগ্রসর হতে পারি। দীর্ঘমেয়াদী স্থায়ী সমাধান হতে পারে যদি আমরা জাতীয় উৎপাদনকে বাড়িয়ে গ্রিডে যদি এগুলোকে দেওয়ার জন্য গ্রিডের যদি কাঠামো দ্রুত তৈরি করতে পারি সেটি। একই সাথে আমার মনে হয় যে নবায়নযোগ্য জ্বালানির যে উদ্যোগগুলো চলছে, সেটা ট্রান্সপোর্ট সেক্টরে, কৃষিতে, বিদ্যুৎ উৎপাদনে, শিল্প কারখানায় বা বাসাবাড়িতে, সেগুলোকেও যেন জোরালো ভিত্তিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার বাস্তবায়ন করেন। সম্প্রতি কিছু স্থানে নতুন গ্যাস আবিষ্কৃত হলেও তা মিলছে না পাইপলাইন জটিলতায়। রাকিব হোসেন, ৭১, ঢাকা। সাভারের আশুলিয়ার সিএনজি স্টেশনগুলো থেকে অবৈধভাবে সিলিন্ডারে করে কলকারখানায় প্রাকৃতিক গ্যাস পাঠানোর অভিযোগ পাওয়া গেছে। সন্ধ্যা ৬টার পর বিভিন্ন পাম্পে চলছে এই ব্যবসা। যানবাহনে ঠিকমতো জ্বালানি না দিয়ে কারখানায় দেওয়া হচ্ছে এসব গ্যাস। বারবার যোগাযোগ করা হলেও এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি তিতাস কর্তৃপক্ষ। জাহিদুল ইসলাম অনেকের তথ্য ছবিতে প্রতিবেদন। কন্টেইনার ভর্তি সিলিন্ডারে লোড করা হচ্ছে গ্যাস। আশুলিয়ায় এমন চিত্র প্রতি রাতের। নবীনগর থেকে শ্রীপুর এলাকা ঘুরে দেখা যায়, সম্ভার, মুক্তা, টিএস সহ আশেপাশের সিএনজি স্টেশনগুলো থেকে পাচার করা হচ্ছে গ্যাস। শত শত সিলিন্ডার গ্যাস ভর্তি করে নিমিষে হাওয়া হয়ে যাচ্ছে গাড়িগুলো। কোথায় যায় এসব গ্যাস? আচমকা ৭১-এর ক্যামেরা দেখে যেন বোবা হয়ে যায় সিএনজি স্টেশনের কর্মীরা। আপনি তো এগুলো নজরম্যান, কথা বলবেন না কেন? একটু বলেন, অবৈধভাবে কেন দিচ্ছেন? সন্ধ্যা ৬টার পর সম্ভার সিএনজি ফিলিং স্টেশনে কন্টেইনারগুলোতে দেওয়া হচ্ছিল সিএনজি গ্যাস। ক্যামেরা দেখতে পালিয়ে যায় কর্মচারীরা। অবৈধভাবে দিচ্ছেন কেন বলেন তো? এদিকে রাত ১১টায় ছদ্মবেশে মুক্তা সিএনজি ফিলিং স্টেশনে যায় ৭১ টেলিভিশনের টিম। পাম্পে গ্যাস নেই জানিয়ে ২ ঘন্টা পর যেতে বলেন। অথচ সে সময় পাম্পের সিএনজি নজেলে অবৈধ কন্টেইনারে গ্যাস দেয়া হচ্ছিল। পরে ১০০ টাকা দেওয়ার শর্তে দেয়া হয় গ্যাস। পরে সংবাদ প্রচার না করতে ম্যানেজ করতে একের পর এক টাকা অফার করতে থাকে পাম্প কর্তৃপক্ষ। এদিকে ঘন্টার পর ঘন্টা পাম্পে অপেক্ষা করে কাঙ্ক্ষিত গ্যাস না পাওয়ায় ক্ষোভ জানান প্রাইভেট ও মোটর চালকরা। যত গ্যাস সব কাবার বানে নিয়ে যায়, আমরা ১০০ টাকার গ্যাস পাই, সব গ্যাস কাবার বান নাই। এরা নাকি সরকার নাকি
এগো আগে কই যে সরকার নাকি এগো আগে কোম্পানি বেচাই দেবে তারপর আমরা বাঁচবো। এদিকে তাই দেখি এই যে কন্টেনার লাগানো, কন্টেনার অনেক করে, এই কন্টেনার লাগাইলে প্রেশার থাকে না। যদি 2000 টাকার গ্যাস ঢোকার কথা থাকে, ঢোকে হইলো 1100-1200, একদিন চালাইলে একদিনও চলে না আর কি। আমি এরপর রোজগার করি এরপরই চলি, কিন্তু আমি চলতে পারতাছি না, এখন আমার খুব বিপদগ্রস্ত হচ্ছে। এসব সিএনজি স্টেশনে অবৈধ সরবরাহ ও সরকারি নিয়ম নীতি না মানলে পাম্প কর্তৃপক্ষকে জরিমানা ও সতর্কতার কথা জানিয়েছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা। ফ্যাক্টরিগুলোতে গ্যাস দেওয়ার আড়ালে বা সেটাকে সামনে রেখে কেউ যাতে অবৈধভাবে কোনো ব্যবসা পরিচালনা না করতে পারে বা গ্যাস পাচার করতে না পারে সে বিষয়ে আমরা মনিটর করছি, এবং স্পেসিফিক যদি কোনো অভিযোগ পাই সেক্ষেত্রে অবশ্যই আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এটা ব্যবস্থা নেব। অবৈধভাবে সিএনজি সরবরাহ জননিরাপত্তার জন্যও মারাত্মক হুমকি। আল ইমরান, ৭১।